হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে জিকে ম্যারাথন ক্লাস 11-এ। চলো শুরু করি আমাদের ক্লাস 11-এর প্রথম প্রশ্ন। লেবুর রসের পিএইচ কত? লেবুর রসের পিএইচ হলো 2। পিএইচ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তাও আরেকবার বলে দিই পিএইচ কি। পিএইচ হলো জলীয় দ্রবণের অম্লতা বা ক্ষার নির্দিষ্ট করতে ব্যবহার করা একটা মানদণ্ড। ওকে, জলীয় দ্রবণে অ্যাসিড অথবা ক্ষার এর পরিমাণ মাপার একটা স্কেল। এই স্কেলে 0 থেকে 14 পর্যন্ত ঘর রয়েছে। ওকে, এবার এর মাঝামাঝি তাহলে কত? 7টাকে বলা হয় নিউট্রাল বা প্রশম। আর 7-এর পর 7 থেকে 14 এইটা হচ্ছে ক্ষারকীয়তাকে বোঝায়। আর 0 থেকে 7 এই দিকেরটা এটাকে বলা হচ্ছে অম্ল বা অ্যাসিডকে বোঝায়। ওকে, এবার দেখো এই স্কেলের সঙ্গে যুক্ত কিছু জিনিস যেগুলো আমরা মনে রাখতে পারি বা জানতে পারি, পরীক্ষায় আসে। যেমন ধরো, যদি পিএইচের মান 1 হয়, কার পিএইচের মান 1? সেটা হচ্ছে পাচক রসের পিএইচ 1। আচ্ছা, যেমন ধরো আসতে পারে যে ভিনিগারের পিএইচ কত? ভিনিগারের পিএইচ 3। আচ্ছা, টমেটোর পিএইচ কত? টমেটো 4.1। আচ্ছা, আরেকটা আছে বিশুদ্ধ জলের পিএইচ কত? এটা হচ্ছে 7। জল হচ্ছে প্রশম, না অ্যাসিড না ক্ষার, মাঝামাঝি পর্যায়ে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? সেটা হলো অটল টানেল। আচ্ছা, এখানে দুটো কনফিউশন তৈরি হতে পারে। একটা হচ্ছে শ্যাম রোড টানেল বা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড টানেল। এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। আচ্ছা, এই যে রোডটা আছে এটা হচ্ছে, আগে একটা নাম ছিল। কি নাম ছিল? চিন্নানি নাসরি রোড। তো এটা হচ্ছে আমাদের এটাও দীর্ঘতম, কিন্তু এটা নর্মাল রোড। ওকে, এটা দীর্ঘতম নর্মাল রোড, দীর্ঘতম সাধারণ রোড টানেল। আর অটল টানেল হচ্ছে, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হিমাচল প্রদেশে। মানালি। ওকে, আচ্ছা, এই অটল টানেল হচ্ছে কি? এটা এটাও দীর্ঘতম। এটা কি? দীর্ঘতম হাইওয়ে টানেল। ওকে, দুটোর মধ্যে পার্থক্য, এটাও দীর্ঘতম। এটা সাধারণ রোড টানেল। আর এইটা হচ্ছে হিমাচল প্রদেশ, এটা হচ্ছে অটল টানেল। এটা হচ্ছে হাইওয়ে টানেল, দীর্ঘতম হাইওয়ে টানেল। দুটোরই দৈর্ঘ্য মোটামুটি, অটল টানেলের দৈর্ঘ্য 9.5 কিলোমিটার কাছাকাছি, 9.2 কিমি। আর শ্যাম রোড টানেলেরও দৈর্ঘ্য ওই সেম 9 কিমির মতন। ওকে, তাহলে একই ডিস্টেন্স প্রায়, দুটোই দীর্ঘতম। একটা হচ্ছে সাধারণ রোড টানেল আর একটা হচ্ছে হাইওয়ে রোড টানেল। এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আচ্ছা, জহর টানেল কোথায় দেখতে পাই? জহর টানেল এটা হচ্ছে বানিহাল পাস। এটা হচ্ছে শ্রীনগর আর জম্মুকে সংযোগ করেছে জহর টানেল। রোহতাং টানেল, এটা হচ্ছে আমাদের স্পিতি ভ্যালির সঙ্গে মানালির যোগ করছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? না, প্যারিস।
ইউনেস্কো সম্পর্কে আমরা আগে জেনেছি, কি ইউনেস্কোর ফুল ফর্মটা জানতে হবে, অনেক সময় আসে। দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর প্যারিস। কবে প্রতিষ্ঠা হয়েছে, ফর্ম করেছে কবে, 1945। ওকে, আচ্ছা, এর মেম্বার কত, সদস্য 194 জন, মানে 194টা দেশ হচ্ছে এর সদস্য। নেক্সট কোশ্চেন, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। যৌথ অধিবেশন কখন হয় না, যখন দুটো কক্ষ, লোকসভা ও রাজ্যসভা, এই দুটো কক্ষ যখন একত্রে না আসতে পারে, কোনো বিল পাস করে নেই, দুজনের মধ্যে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখনই হচ্ছে যৌথ অধিবেশনের দরকার পড়ে। যৌথ অধিবেশনের দরকার পড়ে। এখন কেন দরকার পড়ছে? কারণ বিলটা পাস করানো যাচ্ছে না বলে। তাহলে সংসদের দুটো কক্ষ আমরা জানি, সংসদের দুটি কক্ষ, একটি লোকসভা, এটা নিম্নকক্ষ, আর একটা রাজ্যসভা, এটা হচ্ছে উচ্চকক্ষ, তাই তো, এটা আমরা জানি। এখন এই যে লোকসভা রাজ্যসভা, লোকসভাটা সদস্য সংখ্যা কত? লোকসভা সদস্য সংখ্যা 550 জন। 550 জন, যারা কি হয়, নির্বাচিত হয়, সরাসরি নির্বাচিত, তাই তো, সরাসরি নির্বাচিত। আর রাজ্যসভার এর সদস্য সংখ্যা দুভাগে ভাগ করতে পারি, 238 প্লাস 12, মানে টোটাল 250, টোটাল হচ্ছে 250। এই 238 জন কারা না, এরা হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে সরাসরি না হলেও নির্বাচিত হন। আর এই 12 জনকে, এই 12 জন হচ্ছে মনোনীত হন। ওকে, আচ্ছা, এই যে লোকসভা রাজ্যসভা যখন কোনো বিল পাস হয় না, যখন আটকে যায়, তখন এই যৌথ অধিবেশন এটাকে ডাকেন কে? এই যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। কিন্তু সেই অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। ক্লিয়ার? এবার এই লোকসভার যৌথ অধিবেশন, এইটা হচ্ছে আর্টিকেলে আছে, একটা আর্টিকেলে আছে। কোন আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার 108, 108 নম্বর ধারাতে এই যৌথ অধিবেশনের কথা উল্লেখ করে দেওয়া আছে সংবিধানে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, লোকসভার এমনিতে সাধারণভাবে লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ হচ্ছে লোকসভাকে পরিচালনা করেন, আর রাজ্যসভাকে পরিচালনা করেন কে? ভাইস প্রেসিডেন্ট। তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। ক্লিয়ার? নেক্সট, বেরিবেরি রোগটি কিসের অভাবের কারণে হয়? বেরিবেরি রোগের কারণ হচ্ছে ভিটামিন B1। ভিটামিনের অভাবে আমাদের বিভিন্ন রকমের রোগ হয়, তার মধ্যে বেরিবেরি একটা। ভিটামিন এর অভাবে কী রোগ হয়? একটা হয় জেরোপথ্যালমিয়া, আর কি হয়? রাতকানা। ওকে, আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি, দাঁতের সমস্যা, মাড়ি ফুলে যাওয়া। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট। ওকে, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ রোগ আছে B3 এর অভাবে হয়, পেলেগ্রা। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? আচ্ছা দেখো, এখানে যে 4টে নদীর নাম দেওয়া আছে, গোদাবরী, কৃষ্ণা, তাপ্তি আর মহানদী। উত্তরটা হচ্ছে তাপ্তি। দেখো, যদি আমরা ভালো করে ভারতের মানচিত্র দেখি, তাহলে দেখতে পাবে যে আমাদের দেশের দক্ষিণ দিক বরাবর এই 3টে নদী পতিত হয়েছে। যদি ভারতের মানচিত্র দেখি, তাহলে দেখবে আমাদের দেশের দক্ষিণ দিক বরাবর 3টে নদী পতিত হয়েছে। কোথায় দিয়ে? এই জায়গাটা দিয়ে উৎপন্ন হয়েছে গোদাবরী নদী, যেটা এইখানে পতিত হয়েছে। তার নিচে দেখতে পাবে কৃষ্ণা নদী, এখানে পতিত হয়েছে।
আর এই দিকে দেখতে পাবে মহানদী পতিত হয়েছে। তিনটে নদী কোন দিকে গেছে না বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, তাহলে এইটা হচ্ছে গোদাবরী, এটা হচ্ছে কৃষ্ণা, আর এইটা হচ্ছে মহানদী। গোদাবরী দেখা যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে, কৃষ্ণা দেখা যায় তামিলনাড়ু রাজ্যের মধ্যে, আর মহানদী দেখা যায় উড়িষ্যা রাজ্যের মধ্যে। কিন্তু এটা বাদ দিলে যে নদীটা পড়ে রইল সেটা হচ্ছে তাপ্তি। তাপ্তি দেখবে দক্ষিণ দিকে প্রবাহিত না হয়ে এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে তাপ্তি নদী, যেটা খাম্বাত উপসাগরে পড়েছে। তো এই তাপ্তি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, আরব সাগরে পতিত হয়েছে। ওকে, এটা আরব সাগর আর এটা বঙ্গোপসাগর। এখন তিস্তা তাপ্তি নদীর কোথা থেকে উৎপত্তি? তাপ্তির উৎপত্তি হচ্ছে মুলতাই থেকে। তাপ্তির উৎপত্তি হচ্ছে মুলতাই থেকে। মুলতাই কোথা না মধ্যপ্রদেশের একটা জায়গা, মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশের মুলতাই থেকে উৎপত্তি হয়েছে। এটা সাতপুরা রেঞ্জ অঞ্চলে, সাতপুরা রেঞ্জে দেখতে পাই আমরা এই জায়গাটা, সাতপুরা রেঞ্জে। আচ্ছা, তাপ্তি নদীকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে টুইন অফ নর্মদা। টুইন অফ নর্মদা, কারণ নর্মদা নদীর সঙ্গেই একটা সামঞ্জস্য রেখে এই নদীটা প্রবাহিত হয়েছে। এর ঠিক উপর দিক দিয়েই নর্মদা নদী প্রবাহিত হয়ে গেছে। ওকে, তাহলে টুইন অফ নর্মদা বলা হয়। নেক্সট, নিম্নলিখিত উদ্ভিদের মধ্যে কোনটি ব্রায়োফাইটের অন্তর্গত? ব্রায়োফাইট উদ্ভিদ, ব্রায়োফাইট উদ্ভিদ কোনটা? এটা হচ্ছে এখানে মার্চেন্টিয়া। মার্চেন্টিয়া হচ্ছে ব্রায়োফাইট উদ্ভিদ। আচ্ছা, এখানে দেখো মার্সেলিয়া রয়েছে। মার্সেলিয়া কী ধরনের উদ্ভিদ? মার্সেলিয়া হচ্ছে পলিপোডিওফাইটার। পলিপোডিওফাইটার। আচ্ছা, দেবদার এটা কি ধরনের? এটা হচ্ছে পিনোফাইটার। আচ্ছা, তারপরটা কি? ক্ল্যাডোফোরা। ক্ল্যাডোফোরাটা কি? এটা হচ্ছে ক্ল্যারোফাইট অন্তর্ভুক্ত, ক্ল্যারোফাইটার বা ক্লোরোফাইটার। আচ্ছা, এই ফাইটারগুলো কী জিনিস এটা আমরা সময় পেলে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি সুপারসনিক ক্রুজ মিসাইল? সুপারসনিক ক্রুজ মিসাইল, দেখো এখানে ব্রাহ্মস হচ্ছে সুপারসনিক ক্রুজ মিসাইল। ব্রাহ্মস কে তৈরি করেছে? এই যে এখানে একটা জিনিস বলার, ব্রাহ্মস শুধু নয়, এখানে যে 4টে মিসাইলের উল্লেখ আছে, এই 4টে মিসাইলই হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি, যেটা তৈরি করেছে ডিআরডিও। ওকে, ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। এছাড়া দেখো আকাশ, আকাশ হচ্ছে সারফেস টু এয়ার, সারফেস টু এয়ার। আচ্ছা, পৃথ্বী, পৃথ্বী কি? সারফেস টু সারফেস, সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। আচ্ছা, ত্রিশূল, এটা কি? ত্রিশূল হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, এটা হচ্ছে সারফেস টু এয়ার। আচ্ছা, ব্রাহ্মসটা দেখো, ব্রাহ্মস হচ্ছে মূলত ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে এটা তৈরি, ভারত প্লাস রাশিয়া। ভারতের ব্রহ্মপুত্র, আর রাশিয়ার মস্কোভা, এই দুটো নদীর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছিল ব্রাহ্মস নামক ক্ষেপণাস্ত্র। মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধনের জন্য কি প্রয়োজন হয়? মায়োপিয়া, মায়োপিয়া হচ্ছে একটি রোগ যেখানে কি হয় না, যেখানে আমরা কাছের দৃষ্টিকে দেখতে পাই কিন্তু দূরের দৃষ্টিকে দেখা যায় না। তো এইরকম রোগ হলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কনভার্জিং লেন্সের প্রয়োজন হয়। নেক্সট, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন ভারতে এসেছে 1946 সালে, 1946। ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশনে কে কে ছিলেন আর এই মিশন কার আমলে এসেছিল? ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে, সেই সময় ভাইসরয় যিনি ছিলেন তিনি হলেন
লর্ড ওয়াভেল। লর্ড ওয়াভেল। আচ্ছা, এই যে কমিশন, এই মিশনের কে কে ছিলেন? এই মিশনে ছিলেন প্রেথিক লরেন্স, প্রেথিক লরেন্স, আর ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস, আর কে ছিলেন? আর ছিলেন এভি আলেকজান্ডার। এভি আলেকজান্ডার। ওকে, নেক্সট। কাবেরী জল বিরোধ কাদের মধ্যে হয়েছিল? কাবেরী জল নিয়ে যে দুটো রাজ্যের মধ্যে গণ্ডগোল, সেটা হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ু। ওকে, কর্ণাটক আর তামিলনাড়ু। এটা আজকের সমস্যা না, এটা ব্রিটিশ আমলের আগের সমস্যা। 1924 সালে একটা সংশোধনীর মাধ্যমে বা একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা নিয়ে অনেকটা সমস্যার সমাধান করা হয়েছিল। বর্তমানে আমাদের দেশের অনেক রাজ্যে দেখবে এই জল সমস্যা রয়েছে, জল বিরোধী একটা সমস্যা রয়েছে, এবং এই সমস্যার সমাধান করার জন্য আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 262-তে এই জল বন্টন নিয়ে সিদ্ধান্ত নেওয়া বা কীভাবে নেওয়া হবে সেই নিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু গাইডলাইন্স রয়েছে। কেন্দ্র সরকার এই সমস্যাগুলো সমাধান করবে বলে বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। ভারতে আরোপিত একটি পরোক্ষ কর হলো জিএসটি। জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, এখন এই জিএসটিকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা সিজিএসটি, একটা এসজিএসটি, আর একটা হচ্ছে আইজিএসটি। তিন রকমের জিএসটি আমাদের আছে। জিএসটির 5টা স্ল্যাব। একটা হচ্ছে 0%, মানে কোনো ট্যাক্স লাগে না। একটা 5% ট্যাক্স লাগে, একটা 12% ট্যাক্স লাগে, একটা 18% ট্যাক্স লাগে, আর একটা 28% ট্যাক্স লাগে। মনে রাখবে, পেট্রোলিয়ামজাত দ্রব্য এবং হচ্ছে এক্সাইজ ডিউটি যেগুলো লাগে, এক্সাইজ দ্রব্য, এগুলোর উপর জিএসটি আরোপিত নেই। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের জিএসটি কবে চালু হচ্ছে, সেটা হচ্ছে 1 জুলাই 2017, এই সময় চালু হচ্ছে। জিএসটি প্রথম যে দেশে চালু হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট চালু হয়েছে ফ্রান্সে। ফ্রান্স দেশে প্রথম হচ্ছে জিএসটি চালু হয়। নেক্সট, ভারতের কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার, ড্রাগ সার্চিং বা ড্রাগ হচ্ছে কমিশন যেটা বলতে পারো, কেন্দ্র সরকারের ঔষধ গবেষণা কেন্দ্র, সেটা অবস্থিত লখনৌ। লখনৌ। ওকে, কোথায় লখনৌ অবস্থিত? লখনৌ উত্তরপ্রদেশের একটা জায়গা, একটা শহর। আচ্ছা, এই যে ড্রাগ গবেষণাগার বা কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার, এটা কবে তৈরি হয়েছিল? এটা 1951-এ তৈরি হয়েছে। 1951। নেক্সট কোয়েশ্চেন, ইন্টেল কোর, এটা i9, ইন্টেল কোর i9 কিসের একটি প্রকার? ইন্টেল কোর R9 কিসের? এটা প্রসেসর। এটা হচ্ছে হাই স্পিড হাই রেজলিউশনের একটা প্রসেসর, ইন্টেল কোর i9। এটা একটা প্রসেসর। এটা চালু হচ্ছে 2006 সালে। 2006 সালে চালু হচ্ছে। এটা হাই লেভেলের প্রসেসর, সব জায়গায় ইউজ করা যায় না। হাই লেভেলের প্রসেসর। নেক্সট কোশ্চেন, পাইথন কি? পাইথন হলো এক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে কয়েকটা জিনিস আমি বলে দিই, দেখো তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেক কমন পাবে এখান থেকে। ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো, কয়েকটা জিনিস মুখস্থ করো। একটা হচ্ছে পাইথন, আচ্ছা, একটা আছে ফোরট্রেন, আচ্ছা, অ্যালগল, এগুলো হচ্ছে সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার কোনগুলো হতে পারে? ওয়েব ব্রাউজার হতে পারে গুগল, আর কি হতে পারে বাইডু, আর কি হতে পারে ইয়াহু। আচ্ছা, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কোনগুলো? উইন্ডো, আচ্ছা, লিনাক্স, ঠিক আছে, এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। ম্যালওয়্যার একটা ফাংশানের মধ্যে পড়ে। আচ্ছা, হুমায়ুন নামা রচয়িতাকে? রচয়িতা হলেন গুলবদন বেগম। তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন হুমায়ুনের বোন।
মানে সরি আকবরের বাবরের বোন, হুমায়ুনের পিসি, বাবরের বোন। আচ্ছা, বাবর কে ছিলেন? বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর কি হয়েছিল বাবরের আমলে? সেটা হলো প্রথম পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ। আচ্ছা, আকবর তৃতীয় সম্রাট, তৃতীয় মুঘল সম্রাট, তার আমলে কি হয়েছে? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে। হয়েছে। আচ্ছা, নূরজাহানকে? নূরজাহান হচ্ছে জাহাঙ্গীরের স্ত্রী, জাহাঙ্গীরের স্ত্রী। ওকে। আচ্ছা, নূরজাহানের আরেকটা নাম ছিল, কি নাম ছিল? মেহেরুন্নেসা। কি নাম ছিল? মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা। ওকে, নেক্সট। দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ কোনটি? দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ ব্রাজিল। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ। ASCII ইংরেজি অক্ষরগুলির সংখ্যা হিসাব প্রকাশ করার জন্য একটি কোড, এটির পুরো নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটির পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান অ্যান্ড ইন্টারচেঞ্জ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, এইটা চালু হচ্ছে কবে এই কোড ব্যবস্থা? এই কোড চালু হচ্ছে 1961-এ, 1961 সালে এই কোডিং সিস্টেম চালু হচ্ছে। পরেরটা, সমগ্র শিক্ষা প্রকল্পে স্কুল শিক্ষার জন্য যা বিস্তার করা হয়েছে এটা কবে থেকে কোথা থেকে কোথা পর্যন্ত? এটা প্রি নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সমগ্র শিক্ষা মিশন এটা কবে চালু হচ্ছে? সমগ্র শিক্ষা মিশন প্রকল্প এটা চালু হচ্ছে 2018 সালে, 2018 সালে। এটা মূলত তিনটে প্রকল্পের সঙ্গে, মানে তিনটে প্রকল্পকে যুক্ত করে দিয়ে এই প্রকল্প চালু হচ্ছে। একটা হচ্ছে কি সর্বশিক্ষা অভিযান, SSA সর্বশিক্ষা অভিযান। একটা হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, RMSA রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। আরেকটা হচ্ছে টিচার্স এডুকেশান, টিচার্স এডুকেশান। এই তিনটে টপিককে একসঙ্গে, মানে তিনটে প্রকল্পকে একসঙ্গে যোগ করে দিয়ে নাম হচ্ছে সমগ্র শিক্ষা মিশন, যেটা চালু হচ্ছে 2018 সালে। এখানে যে ফান্ডিংয়ের ব্যাপার রয়েছে, সেই ফান্ডিংটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, সেন্ট্রাল দেয় হচ্ছে 60% আর হচ্ছে স্টেট দেয় 40%। এই ফান্ডিংয়ের রেশিওতে এই প্রকল্পটা চলছে। ওকে, পরেরটা, মহাত্মা গান্ধী ড্যাশ এ ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি কোথায় করেছিলেন? বেলগাঁওয়ে। বেলগাঁওয়ে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। কবে করেছিলেন? বেলগাঁও সম্মেলন হয়েছিল 1924 সালে। ওকে, এবং তিনি এই একমাত্র হচ্ছে যেখানে হচ্ছে তিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন, এই একবারই করেছিলেন 1924 সালে। নেক্সট, জাতক কাহিনী কিসের সাথে সম্পর্কিত? জাতক, জাতকের কাহিনী সম্পর্কিত বৌদ্ধ ধর্মের সঙ্গে। ওকে, জাতকের কাহিনী সম্পর্কিত বৌদ্ধ ধর্মের সঙ্গে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের সঙ্গে যিনি যুক্ত তিনি গৌতম বুদ্ধ, তাই তো, গৌতম বুদ্ধ। জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত মহাবীর। শিখ ধর্ম নানক। হিন্দু ধর্মের সঙ্গে, হিন্দু ধর্মে বহু ঋষি মুনি রয়েছেন, সুতরাং এরকমভাবে কারো স্পেসিফিক নাম বলা সম্ভব নয়। নেক্সট, ইবন বতুতা একজন বিখ্যাত ভ্রমণকারী, ট্রাভেলার। তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন মরক্কোর অধিবাসী। ওকে, ইবন বতুতা মরক্কোর অধিবাসী। ইবন বতুতা কোথাকার হলো? মরক্কোর লোক হলো। তিনি যে বইটা লিখেছিলেন, বুক, একটা বিখ্যাত বইয়ের লেখক। কি বুক? তার নাম হচ্ছে রিহালা। ওকে, আর তিনি যখন ভারতবর্ষে আসেন তখন কোন সুলতান এখানে শাসন করছে? এই প্রশ্নটা আসে। মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক। এই মোহাম্মদ বিন তুঘলকের আমলে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন।
ওকে, আর তার লেখা বইয়ের নাম হচ্ছে রিহালা। পরেরটা, ফেব্রুয়ারি 2017 সালে ইসরোর ইতিহাস সৃষ্টি করেছিল। কেন? কারণ ইসরো একসঙ্গে 104টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। কটি? 104টি উপগ্রহ। ওকে, 104টি উপগ্রহের মধ্যে কোথা থেকে উৎপন্ন হয়েছিল? এটা হচ্ছে শ্রীহরিকোটা থেকে। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। যে যানে করে উৎক্ষেপণ হয়েছিল তার নাম হচ্ছে PSLV C-37। এই মহাকাশ যানে করে 104টি উপগ্রহ পাঠানো হয়েছিল, যার মধ্যে 96খানা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের, ভারতবর্ষের 2টো, আর অন্যান্য কিছু দেশের উপগ্রহ এর মধ্যে ছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়? এখানে আছে যন্তর মন্তর। দিল্লির যন্তর মন্তর কোনো ঐতিহ্যবাহী স্থান নয়। ওকে, বাকিগুলো সবই হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। নেক্সট, কে ভারতের সংবিধানের জনক হিসেবে পরিচিত? তিনি কে? তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর। ডক্টর ভীমরাও আম্বেদকর। ওকে, কেন তিনি? কারণ তিনি হচ্ছে খসড়া কমিটির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কী ছিলেন? খসড়া কমিটি। ওকে, তিনি হচ্ছেন খসড়া কমিটির প্রতিষ্ঠাতা। নেক্সট, নিম্নের কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত? এটা কোথাকার কোন স্থান? এটা হচ্ছে যদুগড়া। আচ্ছা, এরপরের প্রশ্ন, 2020 সালে ভারতের শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছেন প্রকাশ জাভেড়কর। কে ছিলেন? প্রকাশ জাভেড়কর। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড বেঙ্গালুরু, এটা কি না? এটি হচ্ছে ইসরোর একটি বিপণন সংস্থা। ইসরোর বিপণন সংস্থা। এটা কবে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1992 সালে। আচ্ছা, গীত গোবিন্দ লেখককে? গীত গোবিন্দ লেখক হচ্ছেন জয়দেব। কে গীত গোবিন্দ লেখক? গীত গোবিন্দ লেখক হচ্ছেন জয়দেব। আচ্ছা, ভারতের সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা প্রথম কার দ্বারা চালু হয়েছিল? এটা হচ্ছে মরলে মিন্টো। 1909 সালে মরলে মিন্টো সংস্কার দ্বারা চালু হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য ভিডিও।